আজ একটি নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা করব। এখানে বৃক্কের লম্বচ্ছেদ দেখানো হয়েছে। এই একটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। এখানে এই নেফ্রনগুলো দেখানো হয়েছে। এখন একটি নেফ্রনের গঠন বর্ণনা করব। এখানে এই একটি নেফ্রন দেখানো হয়েছে। এই নেফ্রনটিতে রেনাল ধমনী নেফ্রনে প্রবেশ করছে। এই অংশটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। এই ম্যালপিজিয়ান কর্পাসলসের দুটো অংশ, গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল। এখানে এই যে বাটির মতো যে অংশটা দেখা যাচ্ছে, এই বাটির মতো অংশটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। এর ভেতরে প্রবেশ করলো, এটাকে বলা হয় অন্তর্মুখী ধমনিকা। ভেতরে যে একটা জালের আকার সৃষ্টি করেছে, এই যে ভেতরে বাউম্যানস ক্যাপসুলের ভেতরে এই জালের আকার সৃষ্টি করেছে। এখানে যে অংশটা ঢুকছে ভেতরে গিয়ে জাল তৈরি করছে ধমনির, তাকে অন্তর্মুখী ধমনিকা বলে। এবং ধমনী যেটা বেরিয়ে যাচ্ছে বাইরে তাকে বহির্মুখী ধমনী বলে। এই কুণ্ডলীকৃত জালকে বলা হয় গ্লোমেরুলাস। এখানে অন্তর্মুখী ধমনী মোটা এবং বহির্মুখী যে ধমনীটা বেরিয়ে গেল এটা খুব সরু। এর ফলে এই ভেতরে একটা চাপের সৃষ্টি হয় এবং এই চাপের ফলে ধমনী থেকে জলীয় অংশ এর ভেতরে প্রবেশ করে। এই বাউম্যানস ক্যাপসুল থেকে এই নালী আকারে কুণ্ডলীকৃত যে প্রথম অংশটা, এই কুণ্ডলীকৃত প্রথম অংশটাকে বলা হয় নিকটবর্তী সংবর্ত নালিকা। এই যে পেঁচানো পেঁচানো আকারে। তারপরে এখানে আস্তে আস্তে নিচের দিকে নেমে এখান থেকে একদম সরু হয়ে যায়, সরু হয়ে আবার উপরের দিকে উঠে এখান থেকে আবার মোটা হয়। এই সরু অংশটাকে বলা হয় হেনলের লুপ। তারপরে আবার মোটা অংশটা আবার এখানে কুণ্ডলিকার তৈরি করে, এটাকে বলা হয় দূরবর্তী সংবর্ত নালিকা। এই দূরবর্তী সংবর্ত নালিকা গিয়ে যুক্ত হয় সংগ্রাহী নালিকার সঙ্গে, যেটা মোটা আকারের। এবং প্রত্যেকটা নেফ্রন গিয়ে এই সংগ্রাহী নালিকার সঙ্গে যুক্ত হয় এবং অন্য যে নেফ্রনগুলো এসে যুক্ত হয়েছে তার এই যে কাটা অংশের মুখগুলো দেখানো হয়েছে। এই কাটা অংশের মুখগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটার সঙ্গে একটা করে নেফ্রন দূরবর্তী সংবর্ত নালিকা এসে যুক্ত হয়। এবং এই যে নীল রঙের এটা হচ্ছে রেনাল শিরা। এখান থেকে বেরিয়ে যে কুণ্ডলীকৃত লাল রঙের যেগুলো, এটা হচ্ছে ধমনী। লাল রঙের দেখানো হয়েছে এগুলো ধমনী, এবং নীল রঙের যে জালক দেখানো হয়েছে এখানে, এটা হচ্ছে শিরা, রেনাল শিরা। ইংরেজিতে বলা হয় রেনাল আর্টারি, আর এটাকে বলা হয়, শিরাকে বলা হয় রেনাল ভেন। প্রথমে রক্ত প্রবাহিত হয়ে ভেতরে প্রবেশ করে এবং এখান থেকে ভেতরের কুণ্ডলী থেকে মানে গ্লোমেরুলাস থেকে রক্ত এই বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে আসে। এটা খুব সরু আর এইটা খুব মোটা হওয়ার জন্য এখানে ভেতরে গ্লোমেরুলাসে একটা চাপের সৃষ্টি হয়। তার ফলে এটা একটা ছাঁকনি যন্ত্র, এখানে জলীয় অংশ এবং জলীয় অংশের সঙ্গে প্রয়োজনীয় পদার্থ জলীয় অংশের সঙ্গে বেরিয়ে আসে। বেরিয়ে এই নিকটবর্তী সংবর্ত নালিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই জল প্রবাহিত হয়। তো এইখানে যে আবার আর একটা জালক সৃষ্টি করেছে ধমনীর, এখানে পুনঃশোষণ হয়। অর্থাৎ এই ভেতরে যে জল এবং জলের সঙ্গে প্রয়োজনীয় পদার্থ, গ্লুকোজ, খনিজ লবণ, মানে প্রয়োজনীয় পদার্থ এবং অপ্রয়োজনীয় পদার্থ, যে রেশন পদার্থ যেগুলো থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া গঠিত যৌগ, সবই এই ছাঁকনি যন্ত্র, এই ছাঁকনি যন্ত্রটার সাহায্যে এটা বেরিয়ে আসে। জলীয় অংশের মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় পদার্থ দুরকম পদার্থই থাকে, অর্থাৎ গ্লুকোজ, খনিজ লবণ ইত্যাদি থাকে, আবার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া গঠিত যৌগ থাকে। তো এই নালীর ভেতর দিয়ে যখন এই জল এটা প্রবাহিত হয় নালীর ভেতর দিয়ে, তখন এখানে পুনঃশোষণ হয়, মানে এই রক্তে আবার ফিরে আসে প্রয়োজনীয় পদার্থগুলো জলের সঙ্গে। কিছু জলের সঙ্গে আবার এই এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, তার সাহায্যে পুনঃশোষণের মাধ্যমে ফিরে আসে। এই পুনঃশোষণে সাহায্য করে এডিএইচ, মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন।
এটা রক্তের ভেতরেই থাকে এবং এই পুনঃশোষণে সাহায্য করে। তাহলে প্রথমে একবার পুনঃশোষণ হলো, অর্থাৎ পুনঃশোষণের ফলে অপ্রয়োজনীয় পদার্থ যেগুলো ছিল সেগুলো শোষিত হলো না, কিন্তু প্রয়োজনীয় পদার্থ যেগুলো গ্লুকোজ, খনিজ লবণ ইত্যাদি শোষিত হলো। শোষিত হওয়ার পরে এখানে এই হেনলের লুপ এটা খুব সরু, অর্থাৎ এই যে জলীয় অংশটা এখান দিয়ে খুব ধীরে প্রবাহিত হয় এইটুকু, আবার এখান থেকে মোটা, এখানেও আর একটা কুণ্ডলী তৈরি করেছে, দূরবর্তী সংবর্ত নালিকা বলা হয়, এই কুণ্ডলীটা তৈরি করেছে। এবং এখানে দ্বিতীয়বার পুনঃশোষণ হয়, অর্থাৎ যেটুকুন খনিজ পদার্থ মানে প্রয়োজনীয় পদার্থ যেগুলো গ্লুকোজ ইত্যাদি সেগুলো শোষিত হয়ে রক্তে ফিরে আসে। এবং এই পুনঃশোষণে সাহায্য করছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর প্রভাবেই কিন্তু এই পুনঃশোষণ ঘটে। এবং শোষিত হওয়ার পর সেটা এই রেনাল যে ভেন মানে শিরা রয়েছে এর ভেতর দিয়ে এসে এই শিরার মাধ্যমে এটা ফিরে যায়। আর অপ্রয়োজনীয় পদার্থ প্রবাহিত হয়ে এই দূরবর্তী সংবর্ত নালিকার ভেতর দিয়ে জলের সঙ্গে সংগ্রাহী নালিকায় পৌঁছে যায়। সংগ্রাহী নালিকাগুলো আবার গভীরের সঙ্গে যুক্ত আছে, মানে বৃক্কের যে গভীনী রয়েছে সেই গভীনের সঙ্গে যুক্ত আছে। রক্তে যদি এডিএইচ এর পরিমাণ কম থাকে মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাহলে এই পুনঃশোষণ ঠিকভাবে হয় না। তার ফলে একাধারে মূত্রের পরিমাণ বাড়ে এবং মূত্রের সঙ্গে প্রয়োজনীয় পদার্থ মানে গ্লুকোজ, খনিজ লবণ ইত্যাদি এগুলো কিন্তু বেরিয়ে যায় এবং মানে প্রস্রাবের পরিমাণ বেশি হয়। এটাকে বলা হয় মধুমেহ রোগ, মানে বারবার প্রস্রাব হওয়া, কারণ প্রস্রাবের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় পদার্থ যেহেতু বেরিয়ে যায় সেই জন্য শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, তাড়াতাড়ি শরীর দুর্বল হয়ে যায়। এবং এক্ষেত্রে দায়ী হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর প্রভাবেই হয়ে থাকে। এই জন্য এই রোগকে বলা হয় ইংরেজিতে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগকে বলা হয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস। এটা এক ধরনের বহুমূত্র রোগ। আর ডায়াবেটিস মেলিটাস যেটা বহুমূত্র বলা হয় সেটা হচ্ছে রক্তের গ্লুকোজ, অর্থাৎ সেখানে ইনসুলিনের প্রভাবে, ইনসুলিনের অভাব হলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। সেটার ক্ষেত্রে ইনসুলিন দায়ী, যেটা অগ্নাশয়ের বিটা কোষ থেকে, ল্যাগারহ্যান্সের বিটা কোষ থেকে হয়ে রক্তে মিশে যায়। তাহলে এখানে একটি নেফ্রনের গঠন বর্ণনা করা হলো।